আইপিএলে তো 10টা দল, প্রতিটা দল লিগ পর্বে 14টা করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ 4টা দল এরপর প্লে অফে ওঠার যোগ্যতা অর্জন করবে। এটাই তো ফরম্যাট। প্রতিটা দল লিগ পর্বে 14টা করে ম্যাচ খেলা মানে এই পর্বে টোটাল ম্যাচ সংখ্যা 70। এবং এইবারের সিজনের আইপিএলে 70 ম্যাচের মধ্যে 60 ম্যাচ চলে যাবার পরও আইপিএল প্লে অফের 4 দলের মধ্যে একটাও নির্ধারিত হয়েছিল না। মানে শেষ 10টা ম্যাচ যখন বাকি লিগ পর্বের, তখনও প্লে অফের কোনো দল নিশ্চিত না। অবশেষে 61 নাম্বার ম্যাচে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম দল হিসাবে এইবারের আইপিএলে প্লে অফ খেলাটা নিশ্চিত করলো। পাঞ্জাব কিংসের বিপক্ষে 23 রানের জয়ে 13 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে বিরাট কোহলির আরসিবির এই প্লে অফটা নিশ্চিত হলো। অন্যদিকে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস, শ্রেয়াস আয়ার, রিকি পন্টিংদের পাঞ্জাব কিংস অবস্থা কিন্তু খুবই করুণ। এইবারের আইপিএলের শুরুটা তাদের ছিল বিস্ফোরক, বিধ্বংসী। প্রথম 7 ম্যাচের মধ্যেই পাঞ্জাব কিংসকে কোনো দল হারাতে পারেনি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে একটা ম্যাচ কেবল বৃষ্টিতে ভেসে গিয়েছিল, বাকি 6 ম্যাচের 6টাতেই জয়। টোটাল 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তো তারা ছিলই, প্লে অফ খেলাটা তো নিশ্চিতই মনে হচ্ছিল। টপ 2তে থাকার জন্য বাকি লড়াইটা বলেই মনে হচ্ছিল, কিন্তু পরের অংশে যাচ্ছে তাই অবস্থা। এরপরে টানা আজকে এই নিয়ে 6 নাম্বার ম্যাচ পাঞ্জাব কিংস হেরে গেল। ফলে তারা সেই 13 পয়েন্টেই পড়ে রয়েছে। পয়েন্ট টেবিলে এখনও তারা 4 নাম্বারে আছে বটে, তবে অন্যান্য ম্যাচের রেজাল্টের পর এখান থেকে নেমে যাওয়াটা কেবলমাত্র সময়ের ব্যাপার। পাঞ্জাব কিংসের প্লে অফে ওঠাটা তাই এখন ভীষণ রকম ঝুঁকির মধ্যে আছে, অমনটা বলাই যায়। ধর্মশালার এই ম্যাচটাতে বিরাট কোহলির আরসিবি যে 23 রানে হারিয়ে দিল শ্রেয়াস আয়ারের পাঞ্জাব কিংসকে, সেইখানে টার্নিং পয়েন্ট কোনটা, একটু সারপ্রাইজিং একটা ব্যাপার কি এর মধ্যে রয়েছে কিনা। দেখুন, ধর্মশালার ম্যাচ সবসময় একটু রান উৎসবের হয়, এই ম্যাচটাও ব্যতিক্রম হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগে ব্যাটিং করে তারা 222 রান তুলেছে। জ্যাকব বেথেলের অফ ফর্মটা কন্টিনিউ করছে, আজকের ম্যাচেও বেশি রান করতে পারেননি, তিনি আউট হয়ে গেছেন। তবে এরপরে বিরাট কোহলি ও দেবদূত পাড্ডিকালের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ হয়েছে, যেখানে দেবদূত পাড্ডিকাল 25 বলে 45 রানের একটা ইনিংস খেলেছেন। বিরাট কোহলিও আরও একটা 50 তিনি করেছেন, 37 বলে 58 রানের একটা ইনিংস তিনি খেলেছেন। যেই ইনিংসটার মাধ্যমে এইবারের আইপিএলে বিরাট কোহলির 500 রানের ওই মাইল ফলকটাতে তিনি পৌঁছে গেলেন, 500 রান ক্রস করে ফেললেন। আইপিএলের এটা 19 নাম্বার সিজন, সবগুলো সিজনে তো কোহলি খেলছেন। 9 নাম্বার সিজনে তিনি এক মৌসুমে 500 রান ক্রস করলেন। অ্যামেজিং রে ভাই, অ্যামেজিং। তবে এই বিরাট কোহলি কিংবা দেবদূত পাড্ডিকাল নয়, আরসিবির ইনিংসের সারপ্রাইজ প্যাকেজ হয়ে এসেছেন ভেঙ্কটেশ আয়ার। যেই ভেঙ্কটেশ আয়ারের আসলে আজকের ম্যাচ খেলার কথা না। এইবারের আইপিএলও যে খুব বেশি ম্যাচ তিনি খেলছেন তা না, 2টা মাত্র ম্যাচে তিনি ইম্প্যাক্ট সাব হিসেবে নেমেছিলেন। আরেকটা ম্যাচে, একমাত্র যেই ম্যাচটাতে তিনি 11-এ ছিলেন, সেই ম্যাচে ব্যাটিংয়ের আমারই প্রয়োজন পড়েনি। সেই ভেঙ্কটেশ আয়ার আজকে খেলেছেন রজত পাতিদারের কারণ না থাকার কারণে, এবং সেই সুযোগটা তিনি কিভাবেই না কাজে লাগালেন। 40 বলে অপরাজিত 73 রানের একটা বিস্ফোরক বিধ্বংসী ইনিংস তিনি খেলেছেন, যেইখানটাতে শুরুটা কিন্তু মোটেই ভালো ছিল না। প্রথম 10 বলে 9 রান করেছিলেন, তো 40 বলে যখন তিনি 73 করেন, তার মানে এর পরের 30 বলটাতে তিনি এই জায়গায় 64 রান করেছেন। প্রথম 10 বলে 9, পরের 30 বলে 64 রান। দেবদূত পাড্ডিকালের এই বিস্ফোরক ব্যাটিং, তিনি হচ্ছে গিয়ে 4টা ছক্কা মেরেছেন, 8টা 4 মেরেছেন, আর শেষ দিকে গিয়ে টিম ডেভিডও 12 বলে 28 রানের অপরাজিত লাস্টে গিয়ে আউট হয়েছেন। একটা ইনিংস তিনি খেলেছেন, এবং সেই জায়গাটাতেই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোরটা 222 পর্যন্ত চলে যায়। এখন 222 স্কোর চেজ এইবারের আইপিএলে হয়েছে। পাঞ্জাব কিংসও চেস করার ক্ষেত্রে তারা কয়টা, এর আগের মধ্যে 4টা ম্যাচের মধ্যে 3টাতেই তারা চেস যে করেছিল তার মধ্যে জিতেছে, সবই ঠিক আছে। কিন্তু স্টিল তো 222 রান, স্টিল তো 223 রান করতে হবে, এবং সেই জন্য তাদের টপ অর্ডার থেকে একটা ঝড়ো শুরু প্রয়োজন ছিল। স্পেশালি 2 ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রাফসিং রান সিং, এই 2 জনের জ্বলে ওঠা, অন্ততপক্ষে একজনের জ্বলে ওঠা তো অবশ্যই প্রয়োজন ছিল। কিন্তু হয়েছেটা কি?
হয়েছেটা হচ্ছে গিয়ে দুইজনই কাটা পড়েছেন ভুবনেশ্বর কুমারের বলে। ভুবনেশ্বর কুমার মনে হচ্ছে যে না সেই পেছনে ফিরে গিয়েছেন টাইম মেশিনে, সেই আগের ভুবনেশ্বর কুমারকে এইবারের আইপিএলে দেখা যাচ্ছে এবং প্রতিটা ম্যাচেই শুরুতে তিনি ব্রেক থ্রু মোটামুটি এনে দিচ্ছেন আরসিবিকে এবং এই ম্যাচেও তিনি ইনিংসের ফার্স্ট ওভার এবং থার্ড ওভার তার নিজের প্রথম এবং দ্বিতীয় ওভারে এই দুই ওপেনার প্রিয়াঙ্ক আর্য ও প্রাভসিংরাম সিংয়ের উইকেটটা তুলে নেন। আর শ্রেয়াস আয়ার পাঞ্জাবের ক্যাপ্টেন তিনিও যখন আউট হয়ে গেলেন 19 রানে 3 উইকেট ফোর্থ ওভারের মধ্যেই পাঞ্জাব কিংসের চলে যায়। সেইখান থেকে আসলে আর তারা রেসে ছিল না, আসলেই ছিল না। হ্যাঁ, এরপরে কুপার কনলি, শেজ কিংবা হচ্ছে গিয়ে উইকেন্টে স্টয়নিস 3টা 30s ইনিংস খেলেছেন। শাশাঙ্ক সিং লাস্টে গিয়ে একটা 50 করেছেন ঝোড়ো ব্যাটিংয়ের মাধ্যমে। কিন্তু এই সব কিছুই কোনো সময় ম্যাচে যে তাদেরকে জেতাতে পারবে পাঞ্জাব কিংসকে সেটা মনে হয়নি। শেষ 10 ওভারে তাদের 137 রান প্রয়োজন ছিল, শেষ 5 ওভারে তাদের 77 রান প্রয়োজন ছিল। সেই প্রয়োজনীয়তা পাঞ্জাব কিংস মেটাতে পারেনি, বরং তারা 20 ওভার শেষে 199 রানে আটকে গিয়ে ম্যাচটা হেরে গিয়েছে 23 রানে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গতবারের শিরোপাজয়ী দল। এইবারের বিরাট কোহলিও সেই শিরোপা ধরে রাখার সকল সাইন তার দলটার মধ্যে দেখা যাচ্ছে, খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। তা না হলে তো আপনি প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে, 13 ম্যাচের মধ্যে এইটা তাদের 9 নাম্বার জয়। এই স্ট্যাটগুলোই তো তাদের পক্ষে কথা বলছে। আর পাঞ্জাব কিংসের কথাটা বলছিলাম, খুব সারপ্রাইজিং টুর্নামেন্টের শুরুটা কেমন হলো, এখন তারা কেমন খেলছে। লাস্ট ম্যাচে এখন তো তাদের জিততেই হবে, সেই সঙ্গে অন্যান্য ম্যাচের রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। খুবই একটা এলোমেলো অবস্থার মধ্যে এই পাঞ্জাব কিংস রয়েছে। আজকের এই ম্যাচের কথাও যদি বলি, সেই ম্যাচটাতে তাহলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবো? সারপ্রাইজিং যেটা বললাম সেটা হচ্ছে এই ম্যাচে তো ভেঙ্কটেশ আয়ারের খেলার কথা ছিল না, রজত পাতিদারের অনুপস্থিতির কারণেই না তিনি আসলে সুযোগটা পেয়েছেন। সো এইটা একটা লাকি ব্রেক তিনি পেয়েছেন এবং সেই লাকি ব্রেকটা তিনি কাজে লাগিয়েছেন। কাজে লাগানোর ক্ষেত্রে ইন পার্টিকুলার যদি বলছিলাম যে শুরুটা তার ভালো হয়নি। প্রথম 10 বলে 9 রান করেছেন, তারপরে তিনি একটা বাউন্ডারি পান, যেই বাউন্ডারিটা তার পাওয়ার কথা ছিল না। লকি ফার্গুসনও বলে মিড অফে আর্শদীপ সিংয়ের ওইটা সহজ ফিল্ডিং করার কথা ছিল, কিন্তু তিনি ফিল্ডিংটা করতে পারেননি, বরং ওই বলটা 4 হয়ে যায়। ওই যে একটা লাকি ব্রেকে তিনি প্রথমত দলে ঢুকলেন, আরেকটা লাকি ব্রেকে যে বাউন্ডারিটা পেলেন, এরপরে এই ভেঙ্কটেশ আয়ারের ব্যাটটা আসলে একেবারে ঝলসে উঠেছে। ওই ইনিংসটা তিনি খেলেছেন 40 বলে অপরাজিত 73 রানের। এইটাই তাই আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হচ্ছে। অবশ্য আপনি ভুবনেশ্বর কুমার যে শুরুতেই পাঞ্জাব কিংসের 2 ওপেনারের 2 উইকেট তুলে নিয়েছেন প্রথম 2 ওভারে, কিংবা 19 রানের মধ্যে যে তাদের 3 উইকেট পড়ে গেছে, সেটাকেও চাইলে আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন।